ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ক্লাসগুলোতে আমরা ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় হলো ওই অধ্যায়ের অন্তর্গত প্রস্রবণ বা স্প্রিং। আজকের আলোচনার বিষয় হলো প্রস্রবণ। তো প্রথমে আমরা জানবো যে আমরা প্রস্রবণ বলতে কি বুঝি। ভৌমজল যখন ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থান দিয়ে স্বাভাবিকভাবে বা আপনা আপনি যখন বেরিয়ে আসে তখন তাকে বলা হয় প্রস্রবণ। সাপোজ এইটা হচ্ছে সম্পৃক্ত স্তর, এটা হচ্ছে অসম্পৃক্ত স্তর, অর্থাৎ এটা দিয়ে জল, বৃষ্টির জল প্রবেশ করে এবং এখানে এসে ভৌমজল হিসাবে সঞ্চিত হয়। নিচে অপ্রবেশ্য শিলাস্তর আছে, তার জন্য জলটা নিচের দিকে যেতে পারে না। এবার এখানে যদি কোনো ফাটলের সৃষ্টি হয় তাহলে বা এমনি অটোমেটিকভাবে এটা এরকম কোনো যদি ঢালু অংশ থাকে তাহলে এটা দিয়ে কিন্তু জলটা, এই ভৌম জলটা এইভাবে বেরিয়ে আসবে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে প্রস্রবণ। নেক্সট হচ্ছে প্রস্রবণের উৎপত্তি। ভূপৃষ্ঠে কোথায় প্রস্রবণের উৎপত্তি হবে তা নির্ভর করে কতগুলি প্রাকৃতিক অবস্থার উপর। যেমন ধরো শিলাস্তরের প্রকৃতি, প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলার পারস্পরিক অবস্থান, শিলাস্তরের চ্যুতি, দারণ ইত্যাদি, ভূমির ঢাল, ভৌমজলের পরিমাণ, চাপ, অবস্থিতি, এই সমস্ত জিনিসগুলোর উপর। ঠিক আছে, যেমন ধরো এখানে একটা, এটা হচ্ছে সম্পৃক্ত স্তর। এই যে সম্পৃক্ত স্তরটা অবস্থান করেছে অর্থাৎ এটা প্রবেশ্য শিলাস্তর, এটার নিচে কিন্তু অপ্রবেশ্য শিলাস্তর আছে। এখানে যদি অপ্রবেশ্য শিলাস্তর না থাকতো তাহলে কিন্তু এখানে প্রস্রবণের সৃষ্টি হতো না। ঠিক আছে, তাহলে এই যে শিলাস্তরের প্রকৃতি বলতে পারো, এখানে যে মানে এখানকার শিলাস্তরটা কেমন। দ্বিতীয়ত পয়েন্ট আমি বলেছিলাম যে প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলাস্তরের পারস্পরিক অবস্থান, মানে এই যে অপ্রবেশ্য শিলাস্তরের উপর প্রবেশ্য শিলাস্তর অবস্থান করেছে, এরকম যদি অবস্থান না থাকতো তাহলে কিন্তু প্রস্রবণের সৃষ্টি হতো না। আবার শিলাস্তরে যদি চ্যুতি, দারণ ইত্যাদি যদি অবস্থান হয় তাহলে প্রস্রবণের সৃষ্টি হতে পারে। যেমন ধরো এখানে আমি ধরে নিলাম এখানে একটা দারণ, মানে কোনো একটা শিলাস্তর হয়তো পাশে আর একটা শিলাস্তরের সাথে এখানে একটা জয়েন্ট আছে। আবার ভৌম জলের পরিমাণ, ধরো এইখানে এতটুকুন যদি জল থাকতো, মানে এইখান থেকে এইটুকুন পর্যন্ত, তাহলে কিন্তু জলটা সেরকমভাবে কি বেরোতে পারতো? এত দূর পর্যন্ত জল আছে বলেই, এতটা পর্যন্ত জল আছে বলেই কিন্তু জলটা, অর্থাৎ জল বেশি থাকার জন্য এখানে একটা চাপের সৃষ্টি হচ্ছে। এই চাপের জন্যই কিন্তু এটা দিয়ে জলটা বেরিয়ে আসছে। আবার ভূমির ঢাল, ধরো এইখানে যদি এরকমভাবে ভূমির ঢালটা থাকতো, এটা এরকম সোজা না হয় যদি এরকমভাবে থাকতো তাহলে কি হতো? জলটা ধরো এত দূর পর্যন্ত ছিল আর এই ঢালটা ধরো এরকমভাবে আছে, তাহলে এইখান থেকে এতটুকুন জল এটা দিয়ে নিশ্চয়ই বেরোতে পারতো না। বুঝতে পেরেছো তো? তো ভূমির ঢাল, ভৌমজলের পরিমাণ বা চাপ, শিলাস্তরের চ্যুতি, দারণ, প্রবেশ্য শিলা, অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান মানে পারস্পরিক অবস্থান, অপ্রবেশ্য শিলাস্তরের উপর প্রবেশ্য শিলার অবস্থান, শিলাস্তরের প্রকৃতি, এই সমস্ত জিনিসগুলোর উপর কিন্তু প্রস্রবণের উৎপত্তিটা নির্ভর করে। নেক্সট হচ্ছে প্রস্রবণের প্রকারভেদ। তো প্রস্রবণকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা যায়। যেমন নম্বর প্রস্রবণের স্থায়িত্ব অনুসারে। প্রস্রবণের স্থায়িত্ব অনুসারে প্রস্রবণকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। 1 নম্বর অবিরাম প্রস্রবণ, 2 নম্বর সবিরাম প্রস্রবণ। 1 নম্বর অবিরাম প্রস্রবণ। যেসব প্রস্রবণ থেকে সারা বছর অবিরামভাবে ভৌমজল নির্গত হয়, যেসব প্রস্রবণ থেকে সারা বছর অবিরামভাবে ভৌমজল নির্গত হয় সেগুলিকে অবিরাম প্রস্রবণ বলা হয়। নেক্সট 2 নম্বর সবিরাম প্রস্রবণ। কিছু কিছু প্রস্রবণ আছে যেগুলি থেকে কেবলমাত্র বর্ষাকালেই জল নির্গত হয়, কিন্তু শুষ্ক ঋতুতে কোনো প্রকার জল কিন্তু নির্গত হয় না, তাকেই বলা হচ্ছে সবিরাম প্রস্রবণ।
অর্থাৎ মাঝে মাঝে বিরাম পাই, সেই জন্য বলা হচ্ছে সবিরাম। ঠিক আছে, আর আগেরটাই বিরামহীনভাবে কিন্তু জল নির্গত হয়, তার জন্য বলা হচ্ছে অবিরাম প্রস্রবণ। প্রস্রবণের জলের প্রকৃতি অনুসারে প্রস্রবণকে মূলত 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর শীতল প্রস্রবণ, 2 নম্বর উষ্ণ প্রস্রবণ, 3 নম্বর খনিজ প্রস্রবণ। তো শীতল প্রস্রবণ, যে সমস্ত প্রস্রবণ থেকে কেবলমাত্র শীতল জল নির্গত হয় তাকে বলা হয় শীতল প্রস্রবণ। যেমন উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী দেরাদুনের কাছে সহস্রধারা যে প্রস্রবণ, এটা হচ্ছে একটি শীতল প্রস্রবণের উদাহরণ। নেক্সট হচ্ছে উষ্ণ প্রস্রবণ। ঠিক শীতল প্রস্রবণের এটা হচ্ছে ঠিক অপোজিট, মানে যে সমস্ত প্রস্রবণ থেকে উষ্ণ জল নির্গত হয়। আগেরটার ক্ষেত্রে কি ছিল? আগেরটার ক্ষেত্রে ছিল শীতল জল নির্গত হচ্ছিল। ঠিক আছে, শীতল প্রস্রবণের ক্ষেত্রে শীতল জল নির্গত হবে, আর উষ্ণ প্রস্রবণের ক্ষেত্রে উষ্ণ জল নির্গত হবে, তাকেই বলা হচ্ছে উষ্ণ প্রস্রবণ। তাহলে কি বললাম? যে সমস্ত প্রস্রবণ থেকে উষ্ণ জল নির্গত হয় তাকেই বলা হয় উষ্ণ প্রস্রবণ। যেমন এটা সাধারণত দেখা যায় আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে, যেমন আইসল্যান্ডের আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে এই ধরনের উষ্ণ প্রস্রবণ কিন্তু আছে। এই প্রসঙ্গে আর একটা জিনিস বলে রাখি, গিজার বা গাইজার, ঠিক আছে, মানে গিজার বা গাইজার হলো এটা এক ধরনের উষ্ণ প্রস্রবণ। হ্যাঁ, আইরিশ শব্দ গিজার, ঠিক আছে, আইরিশ শব্দ গিজার, যার অর্থ হচ্ছে গর্জন করা। অর্থাৎ আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে যে সমস্ত প্রস্রবণ থেকে উষ্ণ জল নির্গত হবে, ফোয়ারার মতো উষ্ণ জল নির্গত হয়, কিন্তু সশব্দে মানে গর্জন করে, প্রবল বেগে গর্জন করে ফোয়ারার মতন বাষ্প মিশ্রিত উষ্ণ জল যখন উৎক্ষিপ্ত হয় তাকেই বলা হয় গিজার। ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রে যেমন ইয়েলোস্টোন পার্কে এই ধরনের গিজার কিন্তু দেখা যায়। নেক্সট হচ্ছে খনিজ প্রস্রবণ। ঠিক আছে, যে সমস্ত প্রস্রবণ থেকে বিভিন্ন প্রকার মানে খনিজ পদার্থ, যেমন লবণ, তারপরে সালফার, সোডিয়াম ক্লোরাইড, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের লবণ। ঠিক আছে, এই সমস্ত খনিজ দ্রব্য মানে জলে দ্রবীভূত অবস্থায় থাকে, এবং জলে দ্রবীভূত অবস্থায় ওই ধরনের খনিজ পদার্থ যখন নির্গত হয় সেই সমস্ত প্রস্রবণগুলোকে বলা হয় খনিজ প্রস্রবণ। যেমন পশ্চিমবঙ্গের যেমন বীরভূমের বক্রেশ্বর দেখা যায়, বিহারের রাজগীরে দেখা যায়, তারপরে আবার উত্তরাখণ্ডের যে সহস্রধারা যে শীতল প্রস্রবণ আমি বললাম আগে, ঠিক আছে, এই যে সহস্রধারা শীতল প্রস্রবণ, এটা এক ধরনের খনিজ প্রস্রবণের কিন্তু উদাহরণ। 3 নম্বর ভূতাত্ত্বিক গঠন ও শিলার প্রকৃতি অনুসারে প্রস্রবণের শ্রেণীবিভাগ। ভূতাত্ত্বিক গঠন ও শিলার প্রকৃতি অনুসারে প্রস্রবণকে মূলত 8 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর ভৃগুতট পাদদেশ প্রস্রবণ, 2 নম্বর নদীঢাল প্রস্রবণ, 3 নম্বর অবনত জলফিট প্রস্রবণ, 4 নম্বর চ্যুতি প্রস্রবণ, 5 নম্বর সন্ধি বা দারণ প্রস্রবণ, 6 নম্বর ডাইক প্রস্রবণ, 7 নম্বর সমান্তরাল প্রস্রবণ, 8 নম্বর দ্রবণ বা ভক্লুসিয়ন প্রস্রবণ। 1 নম্বর ভৃগুদট পাদদেশ প্রস্রবণ। কোনো দীর্ঘাকৃতির উচ্চভূমির যে ঢালটা খাড়া তাকে বলা হয় ভৃগুঢাল, আর ভৃগুঢালের বিপরীত দিকে যেই ঢালটা হচ্ছে মৃদু, ঠিক আছে, যে ঢালটা মৃদু তাকে বলা হয় নতি ঢাল। মানে ভৃগুঢালের ঠিক বিপরীত দিকে নতি ঢালটা কিন্তু অবস্থান করে। এইবার এটা একটা উচ্চভূমি, এই উচ্চভূমির মধ্যে যদি চুনাপাথর, চক ইত্যাদি জাতীয় যদি প্রবেশ্য শিলাস্তর থাকে এবং তার নিচে যদি অপ্রবেশ্য শিলাস্তর থাকে, তাহলে যখন বৃষ্টির জল এই উচ্চভূমির উপরে যখন বৃষ্টির জল পতিত হয় তখন
প্রবেশ্য শিলাস্তর দিয়ে জলটা কিন্তু নিচের দিকে প্রবাহিত হতে থাকে। এই যে প্রবেশ্য শিলাস্তর অর্থাৎ চক বা চুনাপাথর জাতীয় এই যে শিলাস্তর, এটা দিয়ে কিন্তু জলটা প্রবাহিত হতে থাকে। এইবার প্রবাহিত হতে হতে যদি এই জলটা ভৃগু ঢালের দিকে উন্মুক্ত হয়, মানে ভৃগু ঢালের দিকে যদি জলটা বাইরের দিকে বেরিয়ে আসে, তখন তাকে বলা হয় ভৃগু ঢাল প্রস্রবণ। আবার যদি এই যে জলটা যদি এই স্তরের মধ্য দিয়ে যদি নতি ঢালের দিকে বাইরের দিকে বেরিয়ে আসে, অর্থাৎ নতি ঢালের দিকে যদি প্রস্রবণ ঘটায়, তাকে বলা হয় নতি ঢাল প্রস্রবণ। ঠিক আছে, নেক্সট হচ্ছে নতি ঢাল প্রস্রবণ। আগেই বললাম যে ভৃগু ঢালের বিপরীত দিকে নতি ঢাল প্রস্রবণের সৃষ্টি হয়, অর্থাৎ যেখানে ভৃগু ঢালের বিপরীত দিকে যেখানে নতি ঢালের সৃষ্টি হয়েছে, সেই দিকে যদি ভৌম জলটা নির্গত হয়, তখন সেটাকে বলা হচ্ছে নতি ঢাল প্রস্রবণ। মানে নতি ঢালে যদি প্রস্রবণের সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে নতি ঢাল প্রস্রবণ। নেক্সট 3 নম্বর, অবনত জলপিট প্রস্রবণ। ভূপৃষ্ঠের জলপিট যদি অবনত হয়, অর্থাৎ যদি এরমভাবে যদি অবনত অবস্থায় জলপিটটা অবস্থান করে, এই যে জলপিট এটা যদি অবনত অবস্থায় অবস্থান করে, তাহলে এই যে ভূগর্ভের জল সেটা অটোমেটিক ভূপৃষ্ঠের বাইরে কিন্তু বেরিয়ে আসে, এবং যে প্রস্রবণের সৃষ্টি করে তাকে বলা হচ্ছে অবনত জলপিট প্রস্রবণ। ঠিক আছে, 4 নম্বর, চ্যুতি প্রস্রবণ। যদি চ্যুতির ফলে কোনো প্রবেশ্য শিলাস্তর অপ্রবেশ্য শিলাস্তরের উপর অবস্থান করে, তাহলে প্রবেশ্য শিলাস্তরে থাকা যে ভৌমজল, এই যে প্রবেশ্য শিলাস্তরে থাকা ভৌমজল, সেটা কিন্তু আর নিচের দিকে যেতে পারে না। তখন সেটা যেহেতু এটা এরকমভাবে কিছুটা আড়াআড়িভাবে অবস্থান করে আছে, কিছুটা তির্যকভাবে অবস্থান করে আছে, তার জন্য এই জলটা কিন্তু এই যে চ্যুতিতল, এই তল বরাবর এই যে এখানে সামান্য এখানে ছিদ্রপথ বা ফাটল বলতে পারো, এটা দিয়ে কিন্তু অর্থাৎ চ্যুতিতল বরাবর কিন্তু জলটা ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়, এবং যে প্রস্রবণের সৃষ্টি করে তাকে বলা হচ্ছে চ্যুতি প্রস্রবণ। কারণ এটা চ্যুতির ফলে এই ধরনের প্রস্রবণের সৃষ্টি হয়েছে, তাই এটাকে বলা হয় চ্যুতি প্রস্রবণ। 5 নম্বর, সন্ধি বা দ্বারণ প্রস্রবণ। যেসব শিলাস্তরে অনেক সন্ধি বা দ্বারণ থাকে, সেখান দিয়ে জল প্রবেশ করে ভূঅভ্যন্তরে যখন প্রবেশ করে, তখন ভূঅভ্যন্তরের যে জলস্তর সেটার পরিমাণকে বৃদ্ধি করে। ওই সন্ধি বা দ্বারণ যদি কোথাও উন্মুক্ত হয়, ভূপৃষ্ঠের কোথাও উন্মুক্ত হয় এরকমভাবে, তাহলে সেটা দিয়ে জল বাইরের দিকে বেরিয়ে আসে, এবং যে প্রস্রবণের সৃষ্টি করে তাকে বলা হচ্ছে সন্ধি বা দ্বারণ প্রস্রবণ। এই যে এইগুলো আমি ধরে নিলাম, এগুলো হচ্ছে সন্ধি বা দ্বারণ। তো দিয়ে যখন জলটা প্রবেশ করে, তখন এই যে ফাটল, এই দ্বারণের মধ্য দিয়ে জলটা কিন্তু ভূগর্ভে চলে যায়, এবং ভৌম জলের ভাণ্ডারটা সেটা কিন্তু ভৌম জলভাণ্ডার কিন্তু বৃদ্ধি করে। এবার এই যে দ্বারণ বা সন্ধি যদি কোথাও উন্মুক্ত হয়, ভূপৃষ্ঠে কোথাও যদি উন্মুক্ত হয়, তাহলে এই যে দ্বারণ বরাবর জলটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসে, এবং যে প্রস্রবণের সৃষ্টি করে তাকে বলা হচ্ছে সন্ধি প্রস্রবণ বা দ্বারণ প্রস্রবণ। ঠিক আছে, নেক্সট 6 নম্বর হচ্ছে ডাইক প্রস্রবণ। যদি কোনো ডাইক জাতীয় আগ্নেয় উদ্ভিদ জলপূর্ণ, এটা হচ্ছে জলপূর্ণ প্রবেশ্য শিলাস্তর, জলপূর্ণ প্রবেশ্য শিলাস্তরকে ভেদ করে উপরের দিকে উঠে আসে, অর্থাৎ ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়, তাহলে এই যে প্রবেশ্য শিলাস্তর আর এই যে ডাইক, এদের যে সংযোগস্থল অর্থাৎ সন্ধি, এই সন্ধি বরাবর কিছু পরিমাণ জল কিন্তু এই সন্ধি বরাবর বাইরে উন্মুক্ত হয়, অর্থাৎ বাইরের দিকে বেরিয়ে আসে। এবং এই যে প্রস্রবণের সৃষ্টি করলো, এইভাবে যে প্রস্রবণের সৃষ্টি হলো, তাকে বলা হচ্ছে ডাইক প্রস্রবণ। 7 নম্বর, সমান্তরাল প্রস্রবণ। ভূত্বকে যখন অনেকগুলি শিলাস্তরের মাঝে সমান্তরালে যদি একটা প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে এইভাবে,
তাহলে এই প্রবেশ্য শিলাস্তরে যে পরিমাণ জল আছে সেটা কিন্তু কোনো একটা ছিদ্র বা ফাটল বরাবর, যেটা ভূপৃষ্ঠে উন্মুক্ত অবস্থায় আছে, সেটা দিয়ে জলটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসে। এইভাবে অনেকগুলো যখন পরপর সমান্তরালে যখন অনেকগুলি প্রস্রবণের সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে সমান্তরাল প্রস্রবণ। ঠিক আছে, এক্ষেত্রে মনে রাখতে হবে যে কতগুলি মানে শিলাস্তরের সমান্তরালে, হ্যাঁ, শিলাস্তরগুলি যখন সমান্তরালে অবস্থান করবে এবং তার মাঝে যখন একটা প্রবেশ্য শিলাস্তর থাকবে, জলপূর্ণ প্রবেশ্য শিলাস্তর, এবং তার ছিদ্র পথটি যদি ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়, তাহলে ওই ছিদ্র পথ দিয়ে কিন্তু জলটা বাইরের দিকে বেরিয়ে আসবে। যেহেতু সমান্তরালে অনেকগুলি প্রস্রবণের সৃষ্টি হচ্ছে, তাই একে বলা হয় সমান্তরাল প্রস্রবণ। নেক্সট 8 নম্বর হচ্ছে দ্রবণ বা ভোক্লুসিয়ন প্রস্রবণ। সাধারণত চুনাপাথরযুক্ত অঞ্চলে এই ধরনের প্রস্রবণের সৃষ্টি হয়। হ্যাঁ, চুনাপাথরযুক্ত অঞ্চলে যদি বৃষ্টির জল পতিত হয়, বা এখানে যদি কোনো একটা নদী এসে এখানে পতিত হয়, তাহলে এই যে নদীর জল বা বৃষ্টির জল সেটা কিন্তু নিচের দিকে নামতে থাকে, এবং চুনাপাথর হওয়ার জন্য কিন্তু সেগুলো চুনাপাথর সহজে কিন্তু জল দ্বারা দ্রবীভূত হয়ে যায়, এবং এইগুলো একটা নির্দিষ্ট পথ দিয়ে সেটা নিচের দিকে নামতে থাকে, এবং যে পথ দিয়ে নিচের দিকে নামতে থাকছে সেই পথটাকে আস্তে আস্তে ক্ষয় করে প্রশস্ত করে ফেলে, কারণ চুনাপাথর অতি সহজে কিন্তু দ্রবীভূত হয়ে যায় জল দ্বারা, এবং সেটা একসময় এসে নিচে অপ্রবেশ্য শিলাস্তর, এটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর, এটার উপর এসে পতিত হয়, এবং এটা যদি ভূপৃষ্ঠে কোথাও উন্মুক্ত থাকে তাহলে এই যে জলটা সেটা কিন্তু চুনাপাথরযুক্ত অঞ্চলে, মানে এই যে চুনাপাথর স্তরটাকে আস্তে আস্তে ক্ষয় করতে থাকে, এবং ক্ষয় করতে করতে এর যে পথ, এই পথটাকে আস্তে আস্তে কিন্তু প্রশস্ত করে, এবং প্রশস্ত করে একসময় একটা তীব্র বেগে কিন্তু সেটা বাইরে উন্মুক্ত হয়, এবং এই ধরনের প্রস্রবণ সৃষ্টি করে, অর্থাৎ দ্রবণ প্রস্রবণ বা ভোক্লুসিয়ন প্রস্রবণের সৃষ্টি করে। ঠিক আছে, পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে আর্টেজিও কূপ। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। আর্টেজিও কূপ সাধারণত ভাঁজযুক্ত শিলাস্তরে দুটি অপ্রবেশ্য শিলাস্তর, এটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর, এটা একটা অপ্রবেশ্য শিলাস্তর, এই অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে যদি প্রবেশ্য শিলাস্তর এই রকমভাবে যদি অবস্থান করে, এরকমভাবে যদি অবনতভাবে অবস্থান করে, ঠিক আছে, তাহলে কি হয়, তাহলে, এবং একটা জিনিস মনে রাখতে হবে, এবং এর যে দুই প্রান্ত, এই যে শিলাস্তরের দুই প্রান্ত যদি ভূপৃষ্ঠে এরকমভাবে উন্মুক্ত অবস্থায় থাকে, তাহলে বৃষ্টির জল এই উন্মুক্ত, এই যে মুখ, এই যে যেখানে উন্মুক্ত অবস্থায় আছে, এই দুই মুখ দিয়ে কিন্তু প্রবেশ্য শিলাস্তরে প্রবেশ করে, এবং বর্ষার সময় এটা মোটামুটি পরিপূর্ণ হয়ে যায় জল দ্বারা। এবার নিচে যেহেতু অপ্রবেশ্য শিলাস্তর আছে, আবার উপরেও অপ্রবেশ্য শিলাস্তর আছে, তাই জলটা কিন্তু এধারেও যেতে পারছে না, এধারেও যেতে পারছে না। হ্যাঁ, এবং এর যে যে দুটো মুখ যেটা উন্মুক্ত অবস্থায় আছে ভূপৃষ্ঠে, সেটা তো অনেক উপরের দিকে আছে, তার জন্য কি হয়, এই যে মধ্যভাগে প্রবল জলোচ্ছ্বাপের সৃষ্টি হয়। এই সময় যদি এই অবনত অঞ্চলে যদি কোনো একটা কূপ খনন করা হয়, তাহলে সেই কূপ দিয়ে অটোমেটিক আপনা আপনি জল কিন্তু বাইরের দিকে উন্মুক্ত, মানে বাইরের দিকে বেরিয়ে আসে, ঠিক আছে, বাইরের দিকে উন্মুক্ত হয়। হ্যাঁ, কারণটা হচ্ছে, দেখো এখানে হচ্ছে জলস্তর, এটা হচ্ছে মানে জলের উপরিতল, আর দেখো এটা কিন্তু অনেক নিচে আছে, এটা অনেক নিচে আছে, ফলে কি হয়, একটা জলচাপের সৃষ্টি হয়। হ্যাঁ, এটা হচ্ছে জলচাপ তল, এটা হচ্ছে জলচাপ তল, এই যে জলচাপ তল, অর্থাৎ এই লেয়ারটা যতক্ষণ না পর্যন্ত এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জলটা কিন্তু বেরিয়েই যাবে। ঠিক আছে, ধরো এই অঞ্চলে বৃষ্টি হলো না, এই অঞ্চলে বৃষ্টি হলো, এই দুই অঞ্চলে, হ্যাঁ, তবুও কিন্তু রিচার্জ হবে, অর্থাৎ জল কিন্তু এই স্তরে প্রবেশ করবে, এবং এটা দিয়ে জল তখনও কিন্তু অটোমেটিক বেরিয়ে যেতেই থাকবে। তো এই ধরনের কূপগুলোকে বলা হচ্ছে আর্টেজিও কূপ। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে সমস্ত কূপ থেকে প্রাকৃতিকভাবে বা আপনা আপনিভাবেই জল বাইরের দিকে
বেরিয়ে আসে, অর্থাৎ কোনো প্রকার মানে মেশিনের প্রয়োজন হয় না বা মোটরের প্রয়োজন হয় না, ঠিক আছে, কোনো প্রকার কিন্তু যন্ত্রের প্রয়োজন হয় না, আপনা আপনিভাবে যখন জলটা বাইরের দিকে বেরিয়ে আসছে তখন সেটাকে বলা হচ্ছে আর্টেজিও কূপ। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে যে এটাকে আর্টেজিও কূপ কেন বলা হয়। এটা মনে রাখবে, উত্তর ফ্রান্সের আর্টোয়েস প্রদেশে, আর্টোয়েস, টয়রেফ ওকা অন্তস্থ একা দন্তস্ব, আর্টোয়েস প্রদেশে প্রথম, মানে এটা হচ্ছে সম্ভবত 1226 সালে প্রথম এই ধরনের কূপ খনন করা হয়। সেখান থেকে কিন্তু এই কূপের নামকরণ করা হয়েছে আর্টেজিও কূপ। তাছাড়াও অস্ট্রেলিয়াতে মানে প্রচুর পরিমাণে অসংখ্য আর্টেজিও কূপ কিন্তু আছে, ঠিক আছে।